আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। নির্বাচন বানচাল করতেই সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের দাবিতে কিছু দল আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর ফলে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। এদিকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সমর্থকদের বসানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের আমলে সম্ভব নয়। এই এনসিপির নেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগকর্তা। সুতরাং নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে, ভুলটা আপনারা করেছেন। ভুল গণ অধিকার পরিষদ করে নাই, ভুল বিএনপি করে নাই, অন্য দল করে নাই, ভুল আপনারা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আওয়ামী লীগের অধীনে প্রহসনের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা এখন জামাতের সাথে যুগপৎ আন্দোলনে নেমেছে। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্য শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, দেশের 56% মানুষ পিআর বোঝে না। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন ঘিরে নতুন নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের দেশের মানুষ প্রতিহত করবে। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের দায়ী ও ওয়াইজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্ববিভেদে না জড়িয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদে নয় জাতিরও নেতৃত্ব দেবে। আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে বলেও আশা করেন ডক্টর শফিকুর রহমান। শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এই যোগ্যতা তাদের নাই। কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে, 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না। এই ক্ষেত্রেও উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন, আমরা আপনাদের কাছে আশা করি। চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বেলা 11:30টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েকশো কর্মকর্তা এই কর্মসূচিতে অংশ নেন। পরে 12টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা ফৌজদার হাটে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা 6 দফা দাবি তুলে ধরে দ্রুততা বাস্তবায়নের দাবি জানান। প্রায় 2 ঘন্টা অবরোধের পর কর্মসূচি শেষ হলে স্বাভাবিক হয় যান চলাচল।
ফুলে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানানো হলো ভাষা সংগ্রামী কবি আহমেদ রফিককে। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ। আহমেদ রফিকের মৃত্যু সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন তার গুণগ্রাহীরা। পরে শেষ ইচ্ছে অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহমেদ রফিকের দেহ দান করা হয়। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ন্যায়, সত্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আহমদ রফিক লিখেছিলেন, স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবুও খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। স্বপ্ন কতটা বাস্তব হলো সেই আকুতি রেখেই চিরবিদায় নিলেন এই ভাষা সংগ্রামী। যে চারজনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার গড়া হয়, তার একজন ছিলেন ভাষা সংগ্রামী কবি রফিক। বিদায় ক্ষণে শেষ শ্রদ্ধা জানাতে এখানেই আনা হয় তাঁর মরদেহ। বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে, যেগুলো আমরা অনেক সময় শনাক্ত করি না। তিনি কিন্তু সমগ্র বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে প্রভাবিত করেছেন। সাহিত্য সাধনার মধ্য দিয়ে সমাজে পরিবর্তন আনতে চান আহমেদ রফিক তার একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রতি আমাদের ঋণ থাকবে, এই ঋণ আমাদেরকে স্বীকার করতে হবে। সম্পর্কে জানা, এটা আমাদের আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে দায়িত্ব। বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন ঠিকই, কিন্তু এখনো স্বাধীনতা পদক তিনি পাননি। আমি সরকারের কাছে অনুরোধ করব যে তাকে যেন স্বাধীনতা পদকটি দেওয়া হয়। কবির প্রতি ভালোবাসা জানাতে ছুটে আসেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক সহ তার অনুরাগীরা। তারা বলেন, সংস্কৃতি জগতের বটবৃক্ষ হারালো বাংলাদেশ। ভাষার সৈনিক, অনন্য সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয়। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। ব্যক্তিগতভাবে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি আশা করি যে তার কাজগুলো টিকে থাকবে আরো হাজার হাজার বছর ধরে। আহমদ রফিকের লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা 100-ও বেশি। অনবদ্য নানা সৃষ্টির জন্য 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন তিনি। এই ভাষা সংগ্রামীর সব সৃষ্টি আহমদ রফিক ফাউন্ডেশনে রাখা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে উনাকে আমি কোথায় কবর দিব। তারপর শুনলাম যে ডিপার্টমেন্টের কাছ থেকে যে উনি দেহ দান করে গেছেন, উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন ওনাকে নিয়ে কি করতে হবে। ব্যক্তিজীবনে নিঃসন্তান আহমদ রফিক, স্ত্রীও মারা গেছেন 2006 সালে। শেষ ইচ্ছে অনুযায়ী মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী আহমদ রফিকের মরদেহ শোক র্যালি নিয়ে হস্তান্তর করা হয় বারডেম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোকে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নিরপেক্ষ সরকারের কাছে শাসনভার হস্তান্তর করতেও রাজি তারা। শান্তি প্রস্তাবে সাড়া দেওয়ায় ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক নেতানিয়াহুর প্রশাসনও গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাস ইসরায়েলের ইতিবাচক এই সাড়াকে স্বাগত জানিয়েছে ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কলম্বিয়া। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। লাখো মানুষের বাস্তুচ্যুতি ও মৃত্যুর পর ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান এবং একটি টেকসই শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামাস জানিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধের রেখা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয়, তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে। বর্তমানে গাজায় 48 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত। এদিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We were given a tremendous amount of help. Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East.
and we're very close to achieving that. তার এই আহ্বানে সাড়া দিয়ে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইতালি, অস্ট্রেলিয়া, কলম্বিয়ার মতো দেশগুলো। Que el problema lo van a tener es al interior de los Estados Unidos y ya lo tienen. এর আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার 20 দফা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দেয়। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি তারা সম্মত না হয় তাহলে গাজায় নরক নেমে আসবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। এবারে খেলার খবর। টানা 2 ড্রয়ের পর ফুলহ্যামকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ব্রনমাউথ। নিজেদের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে খেলার 70 মিনিটে রায়ান সেসেগনের গোলে পিছিয়ে পড়ে ব্রনমাউথ, কিন্তু গোল শোধেও বেশি সময় নেয়নি তারা। 78 মিনিটে অ্যান্টনিও সিমেনো 1-1 সমতা ফেরান। 84 মিনিটে জাস্টিন ক্লুইভার্টের কল্যাণে ফুলহ্যামের বিপক্ষে 2-1 এগিয়ে যায় ব্রনমাউথ। আর ইনজুরি টাইমে 6 মিনিটে অ্যান্টনিও সিমেনো নিজের দ্বিতীয় গোল করে ব্রনমাউথের জয় নিশ্চিত করেন। এই জয়ে লিগের শীর্ষ দল লিভারপুলের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে রইল ব্রনমাউথ। স্প্যানিশ লা লিগায় গেটাফেকে 2-1 ব্যবধানে পরাজিত করেছে ওসাসুনা। নিজেদের মাঠ স্লাদিও এর সাদরে খেলার 23 মিনিটে লুইস মিলার গোলে পিছিয়ে পড়ে ওসাসুনা। এরপর গোল শোধের চেষ্টা করতে থাকে অ্যালেসিও লিচির দল। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবেল ব্রেটোনাসের গোলে ম্যাচে 1-1 সমতা ফেরার ওসাসুনা। নির্ধারিত সময়ে শেষ মিনিটে কাতেনার গোলে জয় পায় তারা। এতে 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ স্থানে উঠে এলো ওসাসুনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।